নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নতুনে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। গভর্নমেন্ট আইটিআই ইন্দ্রনগর স্টেট অফ দি আর্ট বিল্ডিং এর উদ্বোধন হলো আজকে। উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী মনোজ কান্তি দেব, টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায় সহ বিশিষ্টরা। মহিলাদের কারিগরি শিক্ষার ক্ষেত্রে এই উদ্যোগ রাজ্যের শিক্ষাক্ষেত্রে নতুন মাত্রা যোগ হলো বলে শিক্ষাবিদ মহলের অভিমত ব্যক্ত করেছেন। আমরা 2018-তেই পরিবর্তন করে নোটিফিকেশন জারি করে দিয়েছি যে আইটিআই পাস করার পরে আবার কি 11-12 পরে গ্রাজুয়েশন করার দরকার নেই। যারা আইটিআই করেছে তাদেরকে ল্যাঙ্গুয়েজে একটা সাবজেক্ট এক্সাম দেবে, সার্টিফিকেট নেবে, ওই সার্টিফিকেট দেখালে তাকে কলেজে অ্যাডমিশন হয়ে যাবে। সেই 2 বছর থেকে মুক্তি দিয়ে দিয়েছে সরকার। হয়ে যায়, সব ভুলে যায়। তার জন্য তার বিষয়ে বলতে হয় বন্ধুরা। ত্রিপুরাইনফো.com এর ত্রিপুরা ইয়ারবুকের নবম সংস্করণটি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সকালে ত্রিপুরা ইনফো পোস্ট অফিস চৌমুহনীস্থিত অফিসে এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইনফোর মুখ্য সম্পাদক ও বইটির মুখ্য উপদেষ্টা বর্ষীয়ান সাংবাদিক শেখর দত্ত, বইটির অন্যতম তথ্য সহায়ক স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, বর্ষীয়ান সাংবাদিক ও ত্রিপুরা কালার্স পত্রিকার সম্পাদক সঞ্জীব দেব, ত্রিপুরা টাইমস পত্রিকার সম্পাদক মানস পাল ও বইটির প্রকাশক ও ত্রিপুরা ইনফোর সম্পাদক সাংবাদিক জয়ন্ত দেবনাথ। 16টি চ্যাপ্টারে বিভক্ত 448 পাতার বইটিতে 2018 সাল থেকে 2021 সাল 31শে ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরায় ঘটে যাওয়া ভালো মন্দ যাবতীয় ঘটনাবলী থেকে শুরু করে সদ্য সমাপ্ত পুর ও নগর পঞ্চায়েত ভোটের অনুপূর্বিক ঘটনাগুলো সংকলিত রয়েছে বইটিতে। এছাড়া এই সময়ের মধ্যে ত্রিপুরায় কৃষি, শিল্প বিকাশ থেকে শুরু করে রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের উপরও যথাসম্ভব আলোকপাত করার চেষ্টা করা হয়েছে। বর্ষীয়ান সাংবাদিক সম্পাদকরা বইটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করে সবাই আশা ব্যক্ত করেছেন যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি সহ ত্রিপুরার সর্বশেষ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ইচ্ছুক প্রত্যেককেই এই বইটি থেকে উপকৃত হবেন। ত্রিপুরাইনফো.com এর ইয়ারবুক অনেকদিন ধরেই প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হল 7ম সংস্করণ এই বইয়ের মধ্যে যে সমস্ত তথ্য এবং যে সমস্ত বিষয়ে সন্নিবিষ্ট হয়েছে তাতে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাদের খুব সাহায্য হবে। অনেক তথ্য আছে এখানে রাজ্য সম্পর্কে বা দেশ বা আন্তর্জাতিক জগৎ সম্পর্কে, যেটা প্রয়োজন হয় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী তাদের। পূর্বতন সরকারের মুখিয়ারাই এ রাজ্যে সর্বনাশা ড্রাগস এনেছে, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। মঙ্গলবার এমবিবি কলেজ মাঠে বনমালীপুর মন্ডল কমিটি আয়োজিত হিরোতুন দেব টেনিস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। এদিন নাম না করে প্রকারান্তরে সুদীপ বর্মন ও আশিস সাহার বিরুদ্ধেও সোচ্চার হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 7 বার দল বদল করে কোনদিন নিষ্ঠাবান শাসক হওয়া যায় না। আমি দেখেছি কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামুটি একজনের বাড়িতে গিয়েছে যে ওনার বাড়িঘর কেউ ভাঙচুর করেছে, তো ভারতীয় জনতা পার্টির উপরে দোষ দিয়ে দিয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা করবো, যেই বাড়িতে গিয়েছেন আপনার এনসি সেক্রেটারি ছিল, এই মহল কিভাবে তৈরি করেছে? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ফেন্সিডেলের ব্যবসায়ের সঙ্গে সে যুক্ত ছিল। সেই বাড়িতে গিয়ে সে বাহানা খুঁজছে। আজকে বিপ্লবদের কোন ব্যক্তি বলতে পারবে না ত্রিপুরা রাজ্যে যে কোনো ফেন্সিডেল ব্যবসায়ীর বাড়িতে গিয়ে বসে যায়। জানে আনজানে হতে পারে, আমি জানি না। রাজ্যের বিভিন্ন মহকুমায় সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নির্মাণের জন্য বর্তমানে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার তেলিয়ামুড়ায় মহকুমা স্তরের বিচারালয় স্থাপনের জন্য তেলিয়ামুড়া সফর করলেন হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ। সফরকালে ওনার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সেশন জজ শঙ্করী দাস, আইন সচিব বিশ্বজিৎ পালিত এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। বিচারালয়ের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতকের সঙ্গে আলাপ আলোচনা করলেন এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথেও কথা বললেন অরিন্দম লোধ। গৌরাঙ্গ টিলা স্থিত তেলিয়ামুড়া মহকুমা শাসকের পুরাতন কার্যালয়তেই মূলত সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নির্মাণের সিদ্ধান্ত হয়। এটার জন্য জমি দেখতে এসেছি, মোটামুটি ফাইনাল। এমএলএ সাহেবরাও আছেন, আমার ডিস্ট্রিক্ট জাজ আছেন, ল সেক্রেটারি আছেন, এখানে আপনাদের চেয়ারম্যান আছে,
তো জায়গা মোটামুটি ফাইনাল হয়ে গেছে, আমাদেরও পছন্দ। আমরা কোর্ট আশা করি উইদিন 6 মান্থস উই ক্যান স্টার্ট। এই বিল্ডিংটা আছে, সাথে দুটো কোয়ার্টারও আছে, এগুলো আমাদের কাছে হ্যান্ড ওভার করবে, খুব সম্ভব হয়ে যাবে উইদিন 6 মান্থস। রাবার এবং ছাগল চুরির অপরাধে গণধোলাই খেল 3 যুবক। ঘটনা মঙ্গলবার গোমতী জেলার অমরপুর থালছড়া এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ। সংশ্লিষ্ট এলাকায় বেশ কয়েকদিন যাবৎ রাবার, ছাগল চুরির মতো অপরাধমূলক এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল। মঙ্গলবার এই এলাকা থেকে রাবার এবং ছাগল চুরি করার সময় 3 যুবককে হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসীরা। দুদিনব্যাপী পশ্চিম জেলাভিত্তিক বিজ্ঞান অঙ্ক পরিবেশ বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন হয় মঙ্গলবার বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার। ছাত্রছাত্রীদের বিজ্ঞান অঙ্ক পরিবেশ মনস্ক করে তোলাই এই বিজ্ঞান অঙ্ক পরিবেশ বিষয়ক প্রদর্শনীর মূল উদ্দেশ্য। এসসিআরটি প্রস্তুতকৃত ওয়ার্কবুকের আবরণ উন্মোচন করেন মন্ত্রী রতনলাল নাথ। উল্লেখ্য, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত এই বই বিনামূল্যে ছাত্রছাত্রীদের প্রদান করা হবে। এসসিআরটির এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। যে আমরা বরঞ্চ সারা ভারতবর্ষে যেহেতু ওয়ার্কবুক নেই, দেখা যায় ছেলেমেয়েরা নোট কিনে বাইরে থেকে, গাইড বুক কিনে বাইরে থেকে, আমরা ফ্রি অফ কস্ট 1 থেকে 12 পর্যন্ত ওয়ার্কবুক আমরা দিচ্ছি সারা স্টুডেন্ট প্রত্যেককে। এবং এই জন্য আমরা এটা আজকে এটা ওপেনিং করলাম। 85টা আমাদের 85টা সাবজেক্টের ওয়ার্কবুক আমরা আজকে লঞ্চ করলাম। 25 ফেব্রুয়ারি রাজ্যের পুলিশ কবি প্রণব সেনগুপ্তের 5টি বইয়ের আবরণ উন্মোচন হবে। আগরতলা প্রেস ক্লাবে হবে এই বইগুলোর আবরণ উন্মোচন অনুষ্ঠান। এখনো পর্যন্ত এই পুলিশ কবির 72টি বই প্রকাশিত হয়েছে। অফিসটিরা নতুন পল্লীর পূর্ণিমা পাবলিশার্স এই বইগুলো প্রকাশ করেছে। শুক্রবার আরও 5টি বইয়ের আবরণ উন্মোচন হবে। এই বইগুলোর মধ্যে রয়েছে ভারত ও তার প্রতিবেশী, পথের ঠিকানা, নীর এবং সংবাদপত্রই দলিল, প্রথম এবং দ্বিতীয় খণ্ড। ভারত ও তার প্রতিবেশী এই বইয়ের মধ্য দিয়ে ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সুসম্পর্কের কথা উল্লেখ রয়েছে। একথা জানিয়েছেন রাজ্যের পুলিশ কবি সাহিত্যিক প্রণব সেনগুপ্ত। এ যাবৎ পূর্ণিমা পাবলিশার্স থেকে আমার 77খানি বই প্রকাশিত হয়েছে। ভারত ও প্রতিবেশী মূলত আমাদের ইন্ডিয়া এবং তার নেবারদের সাথে রিলেশনের উপর তৈরি করে লেখা। পথের ঠিকানা একটা গল্পের বই, বাস্তব জীবনের কাহিনীর উপর তৈরি গল্প। আর নীর কবিতার বই। নীর জীবনের ভাষাহীন অপ্রকাশ্য কথাগুলি কবিতার আকারে প্রকাশিত। আর সংবাদপত্রই দলিল, এগুলি সংবাদ বিষয়। এই 5টি বই সহ 77টি বই প্রকাশ হতে চলেছে। আপনাদের সবার শুভেচ্ছা আশা করি, যাতে পাঠককুলের কাছে বইগুলি সমাদৃত হয়। পাখির চোখ 2023 রাজ্যের সবকয়টি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে ময়দানে। মরিয়া চেষ্টা চলছে দলীয় শক্তিকে সংহত করার। গড়ে তুলছে দলীয় প্রশিক্ষিত বাহিনী। মূলত প্রতিটি রাজনৈতিক দলই তাদের সাংগঠনিক শক্তিকে সংহত করার দিকে মনোনিবেশ করেছে। মঙ্গলবার ভগৎ সিং যুব আবাসে শুরু হয়েছে শাসক দল বিজেপির সদর শহরাঞ্চল জেলা কমিটির 3 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে প্রতিদিন 5টি করে 3 দিনে মোট 15টি ক্লাস অনুষ্ঠিত হবে। এই কথা জানান বিজেপির সদর শহরাঞ্চল জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম ভট্টাচার্য। ধরে আমরা 3 দিনব্যাপী আমাদের প্রশিক্ষণ শিবির চলবে। এই প্রশিক্ষণ শিবিরে সকল ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তারা আজকে 5টি ক্লাস নেবে। 5টি ক্লাস নেওয়ার পরে এখানেই 2 দিন রাত্রি যাপন করবে।
বিগত 4 বছর প্রায় অস্তিত্বহীন থাকার পর বর্তমানে কর্মসূচি হাতে নিয়ে মাঠে ঘাট দখল নেওয়ার চেষ্টা জারি রেখেছে বামেরা। এরই মাঝে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিপিআইএমের 23তম রাজ্য সম্মেলন। সংশ্লিষ্ট সম্মেলনকে সামনে রেখে বামেরা ঘুরে দাঁড়ানোর রসদ হিসাবে হাতে নিচ্ছে বিভিন্ন কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সিপিআইএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে ভানুস্মৃতি ভবনে অনুষ্ঠিত এদিনকার রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। উপস্থিত ছিলেন সিপিআইএম ভারপ্রাপ্ত রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মানিক দে সহ বাম নেতাকর্মী সমর্থকরা। একজন প্রকৃত কমিউনিস্ট হতে গেলে পরে উচ্চ মানবিক বোধ সম্পন্ন মানুষ হতে হবে, তা না হলে কমিউনিস্ট হতে পারে না। ফের চিকিৎসার গাফিলতিতে এবং অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ আসে আইজিএম হাসপাতালের চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার 7 সকালে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। সাপ্লিমেন্টে ওষুধ লিখে দিচ্ছে, কিছু ওষুধটা আনার পরে এবার এই ওষুধ দেওয়া হলো, ইঞ্জেকশন দিয়ে সব দেওয়া হয়েছে। তারপর রোগীর একটু হার্টবিট বাড়তেছে, একটু প্রেশার বাড়তেছে। তারপরে যে সিস্টার বা নার্স আসলো, যে ছেলেটা তন্ময় করে ছেলের নাম, এই ছেলেটা যে আমার বাইক দিয়ে করলো কি দাদা এরকম পেশেন্টের অবস্থা অক্সিজেন কেমন গেলে আপনি কি বেশি বুঝেন? আপনি বেশি বুঝতে তো আপনি ডাক্তারে যান, ডাক্তারে লেখছে না, অথচ ডাক্তারে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার। গান্ধীগ্রাম, তারানগর, তারাপুর এবং এমবি টিলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএম দলের কর্মীরা বাড়িতে হামলার প্রতিবাদে এই মিছিল মেলার মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এগুলো নষ্ট করছে এবং এমবি টিলাতে আমাদের কমরেডদের আক্রমণ করে আহত করেছে। 6 জনের বেশি আমাদের ফেস্টুন ফ্ল্যাগ পুড়িয়ে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। এর প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। রাতের আধারে বিটারবন এলাকার মাদ্রাসা চমুনিতে 2টি পোল্ট্রি মুরগির দোকানে হানা দিয়ে মুরগি নিয়ে যায় এবং দোকানের জিনিসপত্র নষ্ট করে দেয় বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগের তীরে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। আমি সকালবেলা 6টার সময় দেখি দোকানটা খুলতে দেখি এটার ভিতরে যেহেতু গড় নাই, কাকাল নাই, ছুরি নাই, পালাবার চিরা নাই, কিছু নাই। এবারে খাসি চাই দিয়ে নদীর ভিতরে পালানো হয়েছে। কিসের দোকান ছিল এটা? এটা পোল্ট্রি মুরগের দোকান আসতো। সিপিএম দলের 23তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে খয়েরপুর বাজার, দলুরা, রতননগর, কালীনগর, মুন্ডাপাড়া, সেনপাড়া, বৃদ্ধিনগর, কাশীপুর, রেশন বাগান, চাঁদপুর সহ বিভিন্ন এলাকার প্রচারসজ্জা নষ্ট করা হয়। মঙ্গলবার সকালে এই এলাকাতে প্রকাশ্য দুর্বৃত্ত বাহিনীরা ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে কোথাও কোথাও পুড়িয়ে জ্বালিয়ে দেয়। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ ব্যক্ত করেন বাম নেতা পবিত্র কর। বিভিন্ন জায়গায় এখনই শুধু পতাকা ফেস্টুন না, বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে লোকজন না আসে। তারপর আমরা বলবো মানুষের যে জিদ এই 4 বছরে বিজেপির বিরুদ্ধে, এখানকার বিজেপি সরকারের বিরুদ্ধে জমা হয়েছে, ধোঁয়ায়িত হয়েছে, তার বহিঃপ্রকাশ 24 তারিখের জমায়েতে হবে। ত্রিপুরায় শুরু হচ্ছে কংগ্রেসের ডিজিটাল সভ্যপদ গ্রহণ কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক আয়োজন করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব আব্দুল হান্নান, প্রদেশ রিটার্নিং অফিসার এম প্রীতম, ডিজিটাল মেম্বারশিপ ড্রাইভের ইনচার্জ রাহুল বল, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা প্রমুখরা। সভাপতি জানান, ডিজিটালি সভ্যপদ সংগ্রহ শুরু হয়ে গেছে। 9টি জেলার সভাপতিকে 1000 করে এবং প্রত্যেক বুথ লেভেল সভাপতিকে 500 করে সভ্যপদের টার্গেট দেওয়া হয়েছে। ত্রিপুরার বিধানসভায় বিজেপি কতজন আছে? 36 MLA मिनिस्टर, मेजोरिटी मिनिस्टर, स्पीकर, डिप्टी स्पीकर, MLA कांग्रेस के ही घर से निकाल के गया है। कितना लोग वापस आएगा अभी कैसे बढ़ूंगा प्रेस में, देखिए, वेट एंड सी। मार्च के बाद आप लोग मालूम हो जाएगा।
পঞ্চায়েতে দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত পঞ্চায়েত সচিব বেনিফিশিয়ারিদের ঘরের টাকা না পাওয়ায় মঙ্গলবার ক্ষুব্ধ বেনিফিশিয়ারিরা একযোগে বালিগাঁও পঞ্চায়েত অফিস ঘরে তালা ঝুলিয়ে দেয়। এর ফলে এক পঞ্চায়েত কর্মী তালা বন্দী হয়ে পড়ে। বালিগাঁও পঞ্চায়েত সদস্য পিঙ্কু মালাকার জানান, দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ বালিগাঁও পঞ্চায়েত সচিব মমতাজ হোসেন আলী কর্মরত অবস্থায় মারা যাওয়ার পর পঞ্চায়েত সচিব মাধবলাল দাসকে দায়িত্ব দেওয়া হয়। এরপর তিনি মাত্র একদিন পঞ্চায়েতে উপস্থিত হন, কিন্তু এরপর আজ পর্যন্ত পঞ্চায়েতের রাস্তা মারাননি। এই আজকে পঞ্চায়েতে প্রায় 22 দিনের মতো হইব আমাদের পঞ্চায়েত সেক্রেটারি নেই। এর কারণে আমাদের এখানে অনেক পাবলিকের অসুবিধা হইতে আছে। পঞ্চায়েত প্রতিনিধি যারা আছে তারা কাছে আইলেও পঞ্চায়েত সেক্রেটারি নাই পর, তাইলে কাজগুলা করবো সেটা। এরপরে আজকে প্রায় 3 মাসের কাছাকাছি হইয়া যাইতে আছে। বেনিফিশিয়ারিরা ঘর দেওয়ানোর কথা কইয়া কাগজপত্র সম্পূর্ণটি জমা নেওয়া হয়েছে, ডিটেলিং করা হয়েছে, কিন্তু একজন বেনিফিশিয়ারি ইগানো দেখা যাইতে আছে আমাদের গঙ্গানগর এরিয়াতে 39 জন মাইনরিটি বেনিফিশিয়ারি পাওয়া আছে। এর মধ্যে মাত্র 7 জন বেনিফিশিয়ারি টাকা দেওয়া হয়েছে। ফার্স্ট কিস্তি, দ্বিতীয় কিস্তি। মায়ের বকুনি খেয়ে নিখোঁজ 6ষ্ঠ শ্রেণীর ছাত্র সমীর পাল। ঘটনা বিশালগড় থানাধীন লালটিলা এলাকায়। রবিবার পড়াশোনা করার জন্য বকাঝকা করেছিলেন ছাত্রের মা, তারপর সে আর বাড়িতে ফিরে যায়নি। সোমবার রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বিশালগড় থানার মিসিং ডায়েরি করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমার ছেলে নিখোঁজ কালকে রাত 10টার থেকে। কত বয়স? 12 বছর। নাম কি? সমীর পাল। কি করে? পরে কোন স্কুলে? অগস্টিলা দার্জনের স্কুলে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 6-এ। কে লিগে বাড়িতে কোনো ঝামেলা আসতো? ঝামেলা আসছিল না, আমি একটু পড়ার লিগে বকা দিছিলাম। বাড়ির যায় মামার বাড়ি থেকে, মানে বাড়ির থেকে কালকে সকালে আইছিল মামার বাড়ি। আমি কইছি তোর 5 আমি কাজও যাই 5 পালাইয়া তুই কেন মামার বাড়ি আইস। একটু বিশালগড় পুর পরিষদ এলাকার যত ময়লা আবর্জনা আছে তা গাড়িতে করে এনে ফেলা হয় আমবাগানস্থিত শ্মশান ঘাটে। দীর্ঘদিন ধরে পুর পরিষদ কর্তৃপক্ষ নির্দিষ্ট একটি স্থানে ডাম্পিং স্টেশন করতে পারছে না। সোমবার রাতেও ট্রিপার গাড়িতে করে ড্রেন থেকে তুলে আনা ময়লা নিয়ে যাওয়ার পথে নোয়াপাড়া রোডস্থিত লোকনাথ আশ্রম এলাকায় ময়লাগুলো গাড়ি থেকে পড়ে যায়, কিন্তু পুর পরিষদের সাফাই কর্মীরা তা পরিষ্কার না করেই সেখান থেকে চলে যায়, যার ফলে রাস্তা পিছল হয়ে থাকে। সেখানেই বাধে বিপত্তি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে থাকেন, কিন্তু ওই সময় দূর থেকে বোঝার মতো পরিস্থিতি ছিল না, যার কারণে একসাথে একটি বাইক ও স্কুটি নিয়ে 2 ব্যক্তি সেখানে পড়ে গিয়ে আহত হন। এলাকাবাসীরা বিকট আওয়াজ পেয়ে রাস্তায় ছুটে আসেন। খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পুর পরিষদের এই কাজে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জে দেশ বিদেশের পর্যটকদের আগমন ইতিমধ্যে ব্যাপক সংখ্যক লক্ষ্য করা যাচ্ছে। শনিবার মহারাষ্ট্র থেকে আগত 40 জন পর্যটক নারকেল কুঞ্জ পরিদর্শনে আসেন। এই এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং মনোরম দৃশ্য উপভোগ করেন। পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পর্যটন কেন্দ্রটি খুবই আকর্ষণীয় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সরকার যদি সঠিকভাবে নজর দেয় তাহলে আগামী দিনে ব্যাপক সংখ্যক পর্যটক দেশ বিদেশ থেকে ত্রিপুরায় আসবে। এতে করে ওই এলাকার মানুষের রুটি রুজির ব্যবস্থা হবে। তারা আরো বলেন, কিছু কিছু ক্ষেত্রে সরকার পদক্ষেপ নিতে হবে। সেইগুলি হলো, নারিকেল কুঞ্জে কেবলমাত্র বাংলা ভাষা ব্যবহার করা হচ্ছে, এতে করে দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যে কোনো পর্যটন কেন্দ্রে 3টি ভাষায় ব্যবহার করা প্রয়োজন। দাদা, আমি নারিকেল কুঞ্জ এই নিয়ে 2 বার আসলাম, কিন্তু আসলে ত্রিপুরা নারিকেল কুঞ্জের যে এরকম চারিদিকে জল এবং তার যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা মানে ভোলার নয়, কিন্তু অপূর্ব আগের মতোই। হ্যাঁ, কিন্তু আগে যেরকম সিচুয়েশন ছিল এখন সেরকম নাই। এখন তো বিন্দাস সবাই আসছে এবং আশা করি আগামী দিন সিচুয়েশন আরো ভালো হবে, মানুষ আরো বেশি করে আসবে এবং পর্যটন যে নারিকেল কুঞ্জ সেটা আরো ডেভেলপ হবে। কল্যাণপুরে ক্রমশ নিখোঁজ সংক্রান্ত ঘটনা বেড়েই চলেছে। এবার নিখোঁজ হলেন ক্ষুদ্র ব্যবসায়ী
তার স্ত্রী দ্বারস্থ হলেন কল্যাণপুর থানায়। কল্যাণপুর থানা এলাকার বাগানবাজারের বাসিন্দা, পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী, গরু কেনাবেচা করেন সবসময়। নাম চন্দন দাস, বয়স 35। তিনি শনিবার সকালে বাড়ি থেকে বাইজলবাড়ি গরু কেনার নাম করে বাড়ি থেকে বের হয়ে যান। তার বাড়ি ফেরেননি। অবশেষে রবিবার রাতে ওনার স্ত্রী অর্পণা দাস কল্যাণপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। অনেক খোঁজাখুঁজি করে না মেলায় শেষে থানার দ্বারস্থ হন তিনি। তাদের 5 বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল, রয়েছে একটি কন্যা সন্তান। শনিবারে সকালে কইছে বাইজল বাড়ি যাইব, গরু দেখতো, কয়েকটা গরু আছে, আমার আইতে একটু দেরি হইব, মানে বাইজল বাড়ির থেকে যাবো আসারাম বাড়ি গিয়ে সেরা এরপরে বাইতাম সন্ধ্যার সময়। এরপরে দাম কইছে আচ্ছা। এরপরে দাম মানে শনিবার সকালে গেছে 6টার সময় আর কি। এরপরে না আর বাসায় এসে রবিবারও গেছে, আজকে সোমবার অন পর্যন্ত আসে না। কল্যাণপুরে রাবার শিট চুরির দায়ে গ্রেপ্তার যুবক, মারধর, থানায় মামলা। ঘটনা কল্যাণপুর থানা এলাকার একরাই বাজারে। কল্যাণপুর থানা সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে পুলিশের কাছে খবর আসে যে এক যুবককে আটক করা হয়েছে রাবার শিট চুরির দায়ে। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। জানা যায়, এলাকার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী অনুজ কান্তি দেববর্মা আজ বিকেলে পরিবারের সবাইকে নিয়ে অন্যত্র বেড়াতে গিয়েছিলেন। বাড়ি থেকে ফেরার পথে দেখেন 27 বছর বয়সী অভিজিৎ দেববর্মা সে রাবার শিটের মালিক অনুজ কান্তি দেববর্মার ঘর থেকে কিছু জিনিস নিয়ে, রাবার শিট নিয়ে পালিয়ে যাচ্ছে। তখনকার সময় রাবার শিটের মালিক অনুজ কান্তি দেববর্মা চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং পরবর্তী সময় সেই যুবককে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমবাসা মহকুমার ডলুবাড়ি গেট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হল 7 দিনব্যাপী এনএসএস ইউনিটের স্পেশাল ক্যাম্প। 7 দিনব্যাপী স্পেশাল ক্যাম্পে মোট 40 জন এনএসএস ভলান্টিয়ার্স অংশ নেন। এদিন এনএসএস এর পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 7 দিনব্যাপী স্পেশাল ক্যাম্পের উদ্বোধন করেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন মমতা দাস। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর শিল্পী দাসদেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকমল কান্তি দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী, বিদ্যালয় টিচার্স কাউন্সিলের সচিব শিক্ষক লক্ষণ দেব সহ অন্যান্যরা। ফের পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। আহত যুবকের নাম জয়দেব দাস, বয়স 26 বছর। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শুদ্ধচোরা এলাকার মঙ্গলবার আনুমানিক 2:45 নাগাদ। সংবাদে জানা যায়, TR06B9538 নম্বরের বাইক নিয়ে হাওয়াইবাড়ি থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল সেই যুবক। তেলিয়ামুড়া থানাধীন শুদ্ধচোরা এলাকায় আসা মাত্রই অন্য একটি গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল বিভাগে। দমকল বিভাগের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়াতে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। অ্যাক্সিডেন্ট হয়েছে, শোনাইছে, গেলাম গিয়ে একজন রোগী পাওয়া গেছে সিরিয়াস কন্ডিশনে। কোন জায়গায় হয়েছে? এটা ক্যানেলের যে ব্রিজটা, ওই ব্রিজের শুদ্ধচরের কাছাকাছি। নামটা পাওয়া গেছে? জয়দীপ দাস, 24। কিভাবে হয়েছে ঘটনা? এটা ঠিক আমি লোক যাচ্ছি না, কইতেছে গাড়ি বাড়ি যেয়ে গেছে। পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উত্তেজিত জনতার। হাইলাকান্দি সদর থানার সম্মুখে পুলিশ প্রশাসন মুর্দাবাদ স্লোগান। আজ পুলিশ প্রশাসন মুর্দাবাদ স্লোগানে উত্তাল হল হাইলাকান্দি সদর থানার সম্মুখস্থল। ড্রাগস কারবারিদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া হাইলাকান্দি শহরের উপকণ্ঠে টেম্পুর বাজারে বাসিন্দা কানু দাসকে রবিবার সন্ধ্যারাতে হাইলাকান্দি সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী এবং সদর থানার ওসি ইন্সপেক্টর অম্পি দাওলাকপুরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিনা প্ররোচনায় মারধর করে বলপূর্বক সদর থানায় নিয়ে আসে। এরপর আজ সোমবার দিনের বেলা হাইলাকান্দি সদর থানার সম্মুখে হাজারের অধিক উত্তেজিত জনতা কানু দাসের মুক্তির দাবিতে পুলিশ প্রশাসন মুর্দাবাদ স্লোগানে এলাকা উত্তাল করে তোলে। মানে আমি কব নোৱাৰো, কালি ৰাতি আমাৰ শাশুমাম বছৰকি মাছৰ শ্ৰাদ্ধ আছিল, 13 দিন পুৰা কৰিছো, মই ক্ৰিয়া গৰম কৰিছো। আৰু কালি ৰাতি আমাৰ লগৰ শশান মাঝি কেইজনক মই ভাত মানে খুৱাবলৈ ৰেডি হৈছো। গোটেই পাতাওটা ৰেডি কৰিছো, তেতিয়া সিহঁতে গোটেইকেইটাই দৰ্জা খোল ক'লে, মোৰ মাইকীজন দৰ্জাটো খুলি দিলে। তাৰপিছত সিহঁতে ক'লে এতিয়া যাব লাগিব। মই ক'লো ছাৰ আজি যাব, কালি যাম, আজি যাব নিদিয়ক, আজি গ'লে মই ইমান কষ্ট কৰিছো, মই সিহঁতক কিবা ভাত চাত খুৱাব লাগিব। মোক
করোনার বিস্তার রুখতে বাংলাদেশে জারি করা বিধিনিষেধ মুক্ত বাংলাদেশ একগাথা নির্দেশনার মাথায় নিয়ে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। অথচ সব জায়গায় স্বাভাবিকভাবেই চলে আসছিল সকল ধরনের কর্মকাণ্ড, কিন্তু বিধিনিষেধের খড়গটা কেবল শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরেই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছাড়া আর কোথাও বিধিনিষেধ পালনের বিন্দুমাত্র নমুনা দেখা যায়নি। গাদাগাদি করে গণপরিবহনে, যাত্রী পরিবহন, মার্কেট, বিপণী বিতান, হাটবাজার সবখানেই ছিল বাধাহীন জনসমাগম। অথচ বিধিনিষেধের বেড়াজাল কেবল শিক্ষা প্রতিষ্ঠানে। স্কুল বন্ধ হোক এমনটি মেনে নিতে চায়নি শিক্ষার্থীরা। তারা বলছে 2 বছরে তাদের বহু ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে 2 বছর পর্যন্ত আমাদের স্কুল কলেজ বন্ধ ছিল। তার জন্য আমরা এবং আমার বেশ কিছু স্টুডেন্ট আছে যারা খুবই পিছিয়ে পড়ছে শিক্ষার ক্ষেত্র থেকে। তো সেক্ষেত্রে আমরা বলতে চাই যেন কিছুটা সময় নিয়ে দ্রুত যেন সকল শিক্ষা মাধ্যমে আমরা যেগুলো পিছিয়ে ছিলাম সে সকল বিষয়গুলি যেন আমরা পুনরায় এগিয়ে যেতে পারি, যাতে পরবর্তী যেসব স্টুডেন্টরা আগামী বছর উঠবে বা নতুন শিক্ষাক্রমের সাথে ভালো করে পরিচয় হতে পারে। তো আমরা সরকারের সাথে অনুরোধ থাকবে যেন তার সকলের স্বাস্থ্যবিধি মেনে বর্তমান সময়টুকু পার করে, যাতে আগামীতে করোনার কোনো নতুন প্রভাব বিস্তার করতে না পারে। এবং এখনকার মতো 1 নজরে 25 এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।